শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এমপি আজিম হত্যা রহস্য উদ্ঘাটনে গ্রেফতার সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান। খাল থেকে হাড় উদ্ধার, পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। বাড়িধারা কূটনৈতিক এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মীর গুলিতে পুলিশ নিহত। দোষীকে শাস্তির আওতায় আনা হবে, জানালেন পুলিশ কর্মকর্তা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যশোরে চলছে ৮টি সেতুর নির্মাণ কাজ। ঠিক নেই উচ্চতা ও প্রস্থ, এলজিইডির প্রকৌশলীকে তলব। এবার বিস্তারিত সংবাদ। অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশির প্রথম দিনেই কলকাতার কৃষ্ণমাটি সেতু এলাকার বাজগোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডির একটি দল। এগুলো ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের কিনা তা জানতে পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। কাউসার সোহেলির রিপোর্ট। হত্যাকারী হিসেবে অভিযুক্ত সিয়ামকে নিয়ে এমপি আজিমের দেহাংশ উদ্ধার অভিযানে নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা। স্থানীয় সময় সকাল ৮টায় কলকাতার বাগজোলা খাল এলাকা ঘেরাও করে শুরু হয় তল্লাশি। এ সময় গোয়েন্দাদের সঙ্গে আরও ছিল কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌসেনা। একই খালে গত মাসে আরেক অভিযুক্ত জিহাদকে নিয়ে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। আগের ঠিক বিপরীতে দেহাংশ গুম করার স্থান হিসেবে শনাক্ত করে সিয়াম। সেখানে তল্লাশির পর মেলে পায়ের হাড় সহ বেশ কিছু হাড়। উদ্ধারের পরপরই আলামত হিসেবে এসব হাড় জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায় সিআইডি। তবে ১৪ দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত সিয়ামের দাবি এগুলো এমপি আনারের শরীরের দেহাংশ। এমপি আনোয়ারুল আজিমকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে অভিযান চালিয়ে ২৮ মে মরদেহের খণ্ডাংশ পায় কলকাতা পুলিশ। সেই দেহাংশের ফরেনসিক পরীক্ষা চলছে। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। এর পরপরই নিখোঁজ হন তিনি। ১৮ মে কলকাতায় নিখোঁজ মামলা হওয়ার পর গ্রেফতার ৩ আসামি জানায় এমপি আজিমকে পূর্বশত্রুতার জেরে সঞ্জীবা ফ্ল্যাটে হত্যা করেছে তারা। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলছে যশোরের ৫টি নদীর উপর ৮ সেতুর নির্মাণ কাজ। বিআইডব্লিউটি এর অনুমতি না নিয়ে এবং ব্রিজের উচ্চতা ও প্রস্থ ঠিক না রেখে আগের নিয়মেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ভৈরব, টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও বেতনা এই ৫ নদীর উপর নির্মিত হচ্ছে ৮টি সেতু। নির্মাণ কাজ শুরু হয় ২ বছর আগে। কোনোটির কাজ শেষ পর্যায়ে, কোনোটির কাজ শেষ হয়েছে ৪০ থেকে ৬০ ভাগ। তবে অভিযোগ উঠেছে এলজিইডির তত্ত্বাবধানে সেতুগুলোর নির্মাণে মানা হয়নি নিয়ম, নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর অনুমতি। সেতুগুলোর উচ্চতা কম হয়, ব্যাহত হবে নৌযান চলাচল, চওড়াও কম, নদীর স্বাভাবিক গতিপথও ব্যাহত হবে। এসব অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। এর প্রেক্ষিতে গেল ২৮ মে ৮টি সেতুর নির্মাণ কাজ ও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঠিকাদারের অর্থ ছাড় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে চলছে সেতুর নির্মাণ কাজ। আমরা বারবার তাদের কাছে আপত্তি দিয়েছি, নদী রক্ষা কমিশনকে জানিয়েছি, বিআইডব্লিউটি কে জানিয়েছি, তারা তাদেরকে লিখিতভাবে নিষেধ করেছে। তারপরেও তারা এই ব্রিজ করছে, বাধ্য হয়ে আমরা রিট করেছি। ঠিকাদারদের এক প্রতিনিধি জানান, শিডিউল অনুযায়ী তাদের কাজ চলমান রয়েছে। আরেকজন বলছেন, হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে কাজ। কাজ সবসময় চলে, তো মধ্যবিপদে এদের ২-১ ছুটি থাকে, এইরা এদিক ওদিক যায় সেই সময়, কিন্তু একদম বন্ধ থাকে না কাজ। কোন এক বিশেষ কারণে যে কাজটা বন্ধ হয়ে গেছে, আমরা চাই যে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসুক, আবার কাজটা স্বাভাবিকভাবে চলুক। নদীর স্বাভাবিক গতিপথ ঠিক না রেখে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যথাযথ নিয়ম মেনে সেতু নির্মাণের দাবি তাদের। হাইট ছোট হওয়ার কারণে তাদের কিছু লঞ্চ স্টিমার চলা তো দূরের কথা,
যখন অনেক বৃষ্টিপাত হবে তখন নৌকা চলাচল নিয়ে আমাদের এলাকাবাসীর সংশয় আছে। নিয়ম করে বড় করে ব্রিজ করার জন্য আমরা দাবি করছি। এ বিষয়ে যোগাযোগ করেও দেখা মেলেনি যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। পরে অফিস থেকে বলা হয় তিনি অফিসিয়াল কাজে বিদেশে আছেন। আগামী 11 জুন এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী ও যশোর নির্বাহী প্রকৌশলীকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলি করা কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে হত্যা মামলা হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় গতরাতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে একসাথে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার কিছুক্ষণ আগে মনিরুল একটি খাতা হাতে নিয়ে আসে প্যালেস্টাইন দূতাবাস পুলিশ বক্সে। হাতের খাতা রেখেও দেন পুলিশ বক্সে। পরে বাইরে মনিরুল এসে দাঁড়ালে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার আহমেদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। প্রথম গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল। পরে আরো 14 রাউন্ড গুলি করে কাউসার আহমেদ। 15 রাউন্ড গুলি শেষে কাউসার মনিরুলের হাতের বন্দুকও নিয়ে নেয়। এরপর আবারও দ্বিতীয় দফায় এলোপাথারি গুলি ছুটতে থাকেন। এই গুলিতে গুরুতর আহত হন জাপান দূতাবাসের চালক সাজ্জাদ হোসেন। এই ঘটনা নিয়ে গুলশান পুলিশের উপ পুলিশ কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। যিনি ভিকটিম মারা গেছেন তার পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আমরা হত্যাকাণ্ডটি কী কারণে সংঘটিত করেছে এই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা প্রয়োজনীয় তথ্য পেলে আপনাদেরকে জানাবো। এদিকে আহত জাপান দূতাবাসের চালক সাজ্জাদের চিকিৎসা হাসপাতালে চলছে। তার পরিবার চিকিৎসার খরচ পুলিশ বাহিনীকে বহন করার দাবি করেছেন। ডাক্তার এখন বলছে যে বড় ধরনের এখন পর্যন্ত ইনজুরি আমরা গেস করতে পারিনি। এই উন্ডটা ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না। পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। এটা এতটুকুই আর কি। তো আমরা আসলে সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে। এই ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিজ জেলা পাবনায় 4 দিনের সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউসে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে দুটি মতবিনিময় সভা করবেন। এছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী 13 জুন তিনি ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের যৌথ সভা শেষে তিনি একথা বলেন। কাদের বলেন, লুটপাট করে কেউ পার পাবে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, তারা আওয়ামী লীগের কেউ না, সরকার তাদের ছাড় দেবে না। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনা।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যেন বাজারে ঔষধের দাম বেশি না রাখা হয় সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর উদ্যোগে এক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার লক্ষ্য মাতৃমৃত্যু হার কমানো, প্রাথমিক চিকিৎসা সেবা উন্নত করা এবং জেলা হাসপাতালগুলোকেও আরও আধুনিক করা, যেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল সহ রাজধানীর হাসপাতালে রোগের চাপ কমে। কর্মস্থলে ডিউটি আওয়ারে ডাক্তার না পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নেত্রকোনা সদর উপজেলার ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশ। সকাল 9টার দিকে পুলিশের বিশেষ দল, কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল অভিযান শুরু করে। গতকাল দুপুরের পর থেকে চারদিকে উঁচু প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থান নেয় পুলিশের একটি দল। তাদের ধারণা, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় অস্ত্র, বোমা থাকতে পারে। এরই মধ্যে বাড়িটিতে একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, 17টি গুলি, অনেক খেলনা পিস্তল, 2টি ওয়াকিটকি, একটি হাতকড়া ও 1 বস্তা বই সহ বিভিন্ন জিনিস পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, আব্দুল মান্নান নামের এক ব্যক্তি বাড়ির মালিক। তিনি 2 বছর আগে বাড়িটি অন্য এক ব্যক্তির কাছে ভাড়া দেন। সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং আরও কিছু এক্সপ্লোসিভস ম্যাটেরিয়ালস আছে কিনা সেটার জন্য অলরেডি ভিতরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট সার্চ করছে এবং সেই সাথে কিছু সাইবার রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস, কিছু ডিভাইস, এই ধরনের জিনিস আমরা দেখেছি। সেটাকে আমাদের যে সাইবার ক্রাইম টিম আছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলা পরিষদে ভোট হচ্ছে আজ। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে টানা বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকেই বিপুল উৎসাহে ভোট দিচ্ছেন ভোলার লালমোহন ও তাজুমউদ্দিন উপজেলার ভোটাররা। 2 উপজেলার 119টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি জানান তারা। ভোটারদের সরব উপস্থিতি পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার 167টি কেন্দ্রে। সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের প্রায় প্রতিটি কেন্দ্রে। সকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের সমর্থকরা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে 2 জনকে আটক করে পুলিশ। এছাড়া বরগুনার পাথরঘাটা আমরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারকে চেয়ারম্যান পদের ব্যালট না দেওয়ায় সরকারি প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট ও মোংলা থেকে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন প্রতিনিধিরা। পটুয়াখালীর যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ। মোট 167টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ব্যালটের মাধ্যমে। সকাল থেকেই এই সব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক ভালো আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপের কারণে আসলে কোনো ভয় ভীতি না থাকায় সকল কেন্দ্রগুলোতেই কিন্তু সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল পর্যাপ্ত। এখন দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। ভোটার উপস্থিতি সকাল থেকেই আমরা কম লক্ষ্য করেছি। যতটুকু এখন পর্যন্ত 17% ভোট কাউন্ট হয়েছে বলে কেন্দ্রগুলো থেকে এই তথ্য জানা গেছে। তবে ভোটার উপস্থিতি একেবারেই কম। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আমি অনেক কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি উৎসাহমুখর পরিবেশে ভোট দেওয়ার পরিবেশ ছিল, কিন্তু ভোটারের উপস্থিতি ছিল কম। এ কেন্দ্রে একটু ব্যতিক্রম, সকাল থেকে মহিলা পুরুষ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে, তারা ভোট প্রয়োগ করছে। দু একটি ছিনতাইয়ের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিশেষ করে মংলা পৌর এলাকার যে মহাশিরা নামক একটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে প্রায় শতাধিক ভোটার ভোট না দিয়ে বাড়ি ফিরে গেছে এমন অভিযোগ পাওয়া গেছে। কারণ হচ্ছে যে ওখানে যে বুথ কেন্দ্রগুলো ছিল সেই বুথ কেন্দ্রগুলো সঠিকভাবে স্থাপন করা হয়নি অথবা লিপিবদ্ধ করা হয়নি, যে কারণে ভোট না দিয়ে তারা ফিরে গেছে এমনটি আমরা জানতে পেরেছি। এবার রাধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর।
চট্টগ্রামে কোরবানির হাট শুরুর আগেই এগ্রো ফার্মগুলোতে জমে উঠেছে পশু বিক্রি। নগরীর এগ্রো ফার্মগুলোর প্রায় ৭০% বিক্রি এরই মধ্যে শেষ। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বেড়েছে দাম। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। এই চিত্র কোনো হাটের নয়, নগরীর এগ্রো ফার্মগুলোতেই এখন হাটের মতো এমন আমেজ। কোরবানি পশু কিনতে ও দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। বড় আকারের পাশাপাশি মিলছে মাঝারি ও ছোট আকারের গরু। ঝক্কি ঝামেলা ছাড়াই এসব এগ্রো ফার্মে কোরবানি পশু কেনার সুবিধা থাকায় পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই। এখানে পরিবার নিয়ে আসার মতো একটা পরিবেশ। আমি হাম্বা দেখতে এসেছি। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এগ্রো ফার্মের ৭০% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে বলে দাবি ফার্ম মালিকদের। হাটের গরুর সুস্থতা নিয়ে আপনি জানেন না, আমাদের গরুর আমরা সুস্থতা এবং আমাদের গরুর কোয়ালিটি আমরা এনশিওর করি। প্রত্যেকটা গরুর চাহিদা আছে, মানে এখন আমাদের আপাতত 70% গরু সোল্ড আউট। তবে পছন্দনীয় কোরবানি পশু মিললেও দাম গেলা বছরের তুলনায় এবার কিছুটা বেশি বলছেন ক্রেতারা। ২০-২৫ টাকা প্রতি গরুতে বাড়তে এবার বেড়াচ্ছি দেখার জন্য, বাজেটের মধ্যে যদি হয়ে যায় আমি নিব। এদিকে চাহিদার বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। ৩৩,০০০ মতো ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতিটা বরাবর নেই। এবারও আমরা মেকআপ করব, সেটা হচ্ছে আমাদের পার্বত্য জেলাগুলি আছে। জেলা প্রাণী সম্পদ অফিসের হিসেবে চট্টগ্রামে এবার কোরবানির জন্য ৮,৮৫,০০০ গবাদি পশুর চাহিদা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। নিজ দেশে সংঘাতের জেরে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ, বিজিবি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার শহরের বাঘখালী নদীর নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব কাজ সম্পন্ন হয়। সকালে 4টি বাসে বিজিবি ও সেনা সদস্যদের বিআইডব্লিউটি এর জেটি ঘাটে নিয়ে আসা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, জেলা ও পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দেশে ফিরে আসা ৪৫ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাতের ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে সিলেট নগরীর বিভিন্ন এলাকা। রাত ৯টা থেকে শুরু হয় বৃষ্টি, চলে গভীর রাত পর্যন্ত। জেলার গত ২৪ ঘণ্টায় ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তলিয়ে যায় নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, উপশহর, তেরোরতন, দরগা মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, মীরের ময়দান সহ বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়ে ওইসব এলাকার বাসিন্দারা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি আজিম হত্যা রহস্য উদ্ঘাটনে গ্রেফতার সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান। খাল থেকে হাড় উদ্ধার, পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। বারিধারা কূটনৈতিক এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মীর গুলিতে পুলিশ নিহত। দোষীকে শাস্তির আওতায় আনা হবে, জানালেন পুলিশ কর্মকর্তা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যশোরে চলছে ৮টি সেতুর নির্মাণ কাজ। ঠিক নেই উচ্চতা ও প্রস্থ, এলজিইডির প্রকৌশলীকে তলব। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।